সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ফ্রন্ট লাইনের সাতক্ষীরা ছাত্র রাজনীতিতে সবাইকে স্বাগতম। ইতিমধ্যে আমাদের অতিথিরা জয়েন করতে শুরু করেছেন। আ আ ইতিমধ্যেই আমাদের সাথে জয়েন করেছেন সাতক্ষীরার আ ছাত্র অধিকার পরিষদের সভাপতি। ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করবেন মোল্লা মোহাম্মদ সিরাজউদ্দিন। আ অভিনন্দন বা শুভেচ্ছা। সভাপতি আপনার কথা শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। সায়েম ভাই শুনতে ওয়ালাইকুম পাচ্ছি আসসালাম। আপনাকে। জি, দর্শক আমাদের মধ্যে এরই মধ্যে জয়েন করেছেন সারাফত হোসেন, সভাপতি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা। আমাদের আ এই অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যেই জয়েন করবেন মোল্লা মোহাম্মদ সিরাজউদ্দিন, সাধারণ সম্পাদক সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল। মোল্লার সাথে আমার কথা হয়েছে, আ একটু রাস্তায় আছেন, জয়েন হচ্ছে। তো আমরা আমাদের এই টক শো সরাসরি আলোচনাতে চলে যাব। ১ম এ যেহেতু আমাদের সারাফত হোসেন সভাপতি আছেন, আমি এর আগে কিছু ভিডিও আপনাদেরকে দেখাতে চাই। অনুষ্ঠান শুরুর আগেই আমরা দেখি কিছু ভিডিও, আন্দোলনের সময় কিছু ভিডিও। অর্থাৎ এই যে ২য় স্বাধীনতা অর্থাৎ কোটা আন্দোলনের আমাদের সাতক্ষীরা জেলাতে সর্বপ্রথম বা ১ম যেদিন আন্দোলনটা হয়েছিল সেটার আমি একটা ভিডিও ফুটেজ আমার কাছে আছে। সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ১ম দিন একবারে ফার্স্ট ফার্স্ট ভিডিও দেখতে দেখতেই আমাদের অনুষ্ঠানের মধ্যে মোল্লা মোহাম্মদ সিরাজউদ্দিন উনি ট্রাই করতেছে জয়েন হওয়ার জন্য। তা উনি জয়েন হতে যেহেতু লেট করতেছে কিন্তু আমরা আমাদের টক শো কোনোভাবে দেরি করব না। তো আমি সরাসরি ১ম এ যাচ্ছি সারাফত হোসেন, সভাপতি সাতক্ষীরা ছাত্র অধিকার পরিষদ। বেসিক্যালি ১ম আমি যে জিনিসটা জানতে চাচ্ছি, যেহেতু আপনি একজন ছাত্র রাজনীতিবিদ, আসলে ছাত্র রাজনীতি বলতে আসলে আমরা কোনটা বুঝি? ধন্যবাদ সায়েম ভাই। আসলে ছাত্র রাজনীতিবিদ বলতে ছাত্র অধিকার পরিষদ দিয়েই মূলত আমার যাত্রা শুরু হয়েছে আহ, রাজনীতিতে আসা। তো ছাত্র রাজনীতি বলতে আমরা ছাত্র অধিকার পরিষদ যে ধ্যান বা যে জ্ঞানটাকে ধারণ করি, এটা সবসময় দেখবেন অন্যান্য সকল রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক যে অঙ্গ সংগঠন, ছাত্র সংগঠন যারা, তাদের থেকে কিছুটা আলাদা থাকে। যেমন আমরা যদি চিন্তা করি বাংলাদেশের স্বাধীনতা হওয়ার পর থেকে, আমি ৭১ সালের কথাই বলতেছি, ৭১ পরবর্তী সময়ে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলা প্রতিষ্ঠা হয়েছে, সেটা ডানপন্থী হোক, বামপন্থী হোক বা মধ্যমপন্থী হোক, প্রতিটা রাজনৈতিক সংগঠনই ছিল দলীয়করণের মধ্যে। প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের যে ছাত্র সংগঠন গুলা ছিল, সবাই দেখবেন দলীয়করণকে ফলো করে থাকে। কিন্তু সেই জায়গায় যদি আমরা ছাত্র অধিকার পরিষদের কথা চিন্তা করি, আমরা এটা দলীয়করণের বাইরে সবসময় থাকার চেষ্টা করেছি। তা আমার কাছে ছাত্র রাজনীতি বলতে আসলে যে বিষয়টা আমরা বুঝি যে আমরা দলীয়করণের বাইরে থাকবো, সহিংসতার বাইরে থাকবো, শিক্ষা হচ্ছে মূল বিষয়। যেহেতু আমাদের সংগঠনটার নামের আগেই ছাত্র যুক্ত থাকে, আপনি যে সংগঠনের কথা চিন্তা করেন না কেন, ছাত্র দল চিন্তা করেন, দেখেন ছাত্র শব্দটা যুক্ত আছে। যদি আপনারা ছাত্র অধিকারের কথা চিন্তা করেন, ছাত্র শব্দটা যুক্ত আছে। ছাত্র শিবিরের কথা চিন্তা করেন, ঠিক সেই ছাত্র শব্দটাই যুক্ত আছে। তো যেহেতু সংগঠনটার নামের আগে ছাত্র, আমি মনে করি রাজনৈতিক শিক্ষা বা একজন রাজনীতিবিদ হওয়ার জন্য যে শিক্ষাটা প্রয়োজন, তার প্রাইমারি স্টেজ হচ্ছে এটা। আমরা যেরকম পড়ালেখা করে থাকি একদম প্রাইমারি স্টেজ, তারপরে আমরা হায়ার সেকেন্ডারিতে আসতেছি, তারপরে উচ্চ মাধ্যমিকে আসতেছে, ঠিক একইভাবে ছাত্র রাজনীতিতে ছাত্ররাই হচ্ছে প্রথম যারা রাজনীতিটা শিখবে। তো ছাত্র রাজনীতি এমন হওয়া উচিত যিনি নিজে থেকে কিছু শিখতে চাচ্ছেন, তার সিনিয়রদের কাছ থেকে হতে পারে, ইতিহাস থেকে হতে পারে,
যদি শিক্ষা গ্রহণ করে তবে সেটা ছাত্রের রাজনীতি। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। জি, ধন্যবাদ শারাফাত হোসেন। দর্শক মন্ডলী, আমাদের ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানের ফ্রন্ট লাইনের সাথী রাজনীতি আমাদের মধ্যে জয়েন করেছেন মোল্লা মোহাম্মদ সিরাজউদ্দিন, সাধারণ সম্পাদক, ছাত্রদল, সাতক্ষীরা সরকারি কলেজ। মোল্লা মোহাম্মদ সিরাজউদ্দিন, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, অবশ্যই শুনতে পাচ্ছি। জি। আমরা তো অলরেডি টকশোটা শুরু করে দিয়েছি। তো প্রথমে আসলে যেহেতু আহ, ছাত্র দল বিএনপির একটা পার্ট এবং ছাত্র অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের একটা পার্ট। তো আমি প্রথম প্রশ্ন যেটা রাখতে চাচ্ছি মোল্লা মোহাম্মদ সিরাজউদ্দিন, আসলে আপনাদের কাছে বা আপনাদের দিক থেকে ছাত্র রাজনীতি বলতে আসলে আমরা কোনটাকে বুঝি? মানে ছাত্র রাজনীতির সংজ্ঞাটা শর্ট ফর্মে কোনটা আপনাদের কাছে? আসলে আমাকে কথা শুরু করতে যে প্রথমে সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতে হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এবং আহ, রাহান ভাই সহ আমার যে ভাই আছে, ছাত্র অধিকার পরিষদের সভাপতি, দুইজনকে প্লাস এই দর্শকদের সবাইকে আমার আন্তরিক সালাম, আমার দলের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ছাত্র রাজনীতি বলতে আমরা যেটা বুঝি, আহ ছাত্র রাজনীতিবিদ যারা তারা মূলত ছাত্রদের প্রতিনিধিত্ব করে। তো এই জায়গাটা কিভাবে শুরু হয়েছে, এই শুরুটা যদি আমরা চিন্তা করি, তাহলে আগে আমাদেরকে ইতিহাসটা জানতে হবে। আসলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসটা, প্রেক্ষাপটটা জানতে হবে। তো আসলে আমাকে যখন প্রশ্ন করা হচ্ছে যে ছাত্র রাজনীতিটা, তো অবশ্যই ছাত্র রাজনীতিটা আমাকে ক্যাম্পাস ভিত্তিক বলতে হয়, ছাত্রদের কর্মকাণ্ড নিয়ে বলতে হয়। ছাত্র রাজনীতিটা আসলে ছাত্রদের প্রতিনিধিত্ব করে, তাদের চাওয়া পাওয়া, তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা, এটি ছাত্র রাজনীতি। জি, জি, ধন্যবাদ। আমি একটু সংজ্ঞা আকারে বলি। আসলে ছাত্র রাজনীতি বলতে সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত রাজনৈতিক কর্মকাণ্ডকে বোঝায়। অর্থাৎ শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত রাজনৈতিক কর্মকাণ্ড, তাকে আমরা ছাত্র রাজনীতি বলি। এখন আমি যদি আপনাদের দুজনের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। প্রথমে আমি আসবো আহ ছাত্র অধিকার পরিষদের আহ আমাদের শারাফত হোসেন সভাপতি ভাইয়ের কাছে, যে আপনাদের এই যে ছাত্র অধিকার পরিষদ কমিটি সাতক্ষীরা জেলাতে আহ, প্রায় 5-6 মাসের মতো। তো এই 5-6 মাসের মতো আমি আনুমানিক ধরলাম, বেশি হতে পারে, কম হতে পারে। এই 5-6 মাসের মধ্যে যেহেতু আপনাদের ছাত্রদের নিয়ে এটা ছাত্র রাজনীতি, তো আপনারা ছাত্রদের জন্য কি কি কাজ করেছেন? আচ্ছা, ধন্যবাদ রায়ন ভাই। আমাদের ছাত্র অধিকার পরিষদের নতুন যে কমিটিটা গঠন করা হয়েছে, কমিটিটা 3.5 মাসের মতো বয়স হচ্ছে, এখনো 4 মাস হয়নি। প্রথমে কারেকশনটা একটু করে দিলাম, যেহেতু সময়ের একটা বিষয় এখানে চলে আসছে। এখন হুম, বিষয়টা হুম। হচ্ছে ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠার পর থেকে, ছাত্রীরাতে প্রতিষ্ঠার পর থেকে আমরা সর্বদা চেষ্টা করেছি ছাত্র বান্ধব কাজ করার। যেরকম সর্বশেষ কাজ থেকে যদি আমরা আসি, আমাদের যে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে শিক্ষার্থীদের, তো ছাত্র অধিকার পরিষদের সদস্য যারা আছে বা সদস্যের বাইরেও যারা আছে, বিভিন্ন কেন্দ্রে যাতে করে স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। যেরকম আমরা যদি এখন বলি, আমাদের একটা জাতীয় সমস্যা কিন্তু সবার সামনে চলে আসতেছে, সেটি হচ্ছে করোনা ভাইরাস দ্বিতীয়বার বৃদ্ধি পাওয়ার যে সংখ্যা দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে স্যানিটাইজার গুলো ব্যবহার করা, ঠিকমতো মাস্ক ব্যবহার করা, অর্থাৎ মনিটরিং রাস্তা থেকে বা গেটের মুখ থেকে যেটুকু মনিটরিং করা যায়। আমরা এমন কোনো কাজ করতেছি না যে কাজটা দেখা যাচ্ছে আবার ছাত্রদের বা পরীক্ষার্থীদের যারা পরীক্ষা দিতে যাচ্ছে তাদের বিঘ্ন হবে। আমরা এই কাজটা করতেছি না। আমরা চেষ্টা করতেছি পরীক্ষা হলের বাইরে থেকে এটাকে মনিটরিং করা। বর্তমানে আমাদের রানিং যে কাজটা আছে, যদি কারোর মার্কস না থাকে আমরা চেষ্টা করতেছি তাদেরকে মার্কসটা দেখা যাচ্ছে পৌঁছায় দিবা। এরপরে না করে আসে বা সেরকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাকে সেটা সচেতন করা। কিছুদিন আগে আমরা দেখছেন যে অনার্স ভর্তি পরীক্ষা, যে পরীক্ষার রেজাল্ট কাল দিল, সেই অনার্স ভর্তি পরীক্ষার যারা পরীক্ষার্থী ছিল তাদের সহযোগিতা করার জন্য সাতক্ষীরা সরকারি কলেজ যে কেন্দ্রটা ছিল, জেলার প্রধান কেন্দ্র, এখানে আমাদের বুথ ছিল অন্যান্য দলের মতো। আমরা চেষ্টা করেছি সকল জি, জি, আমরা পরীক্ষার্থীদেরকে দেখেছি, সহযোগিতা করার। সাতক্ষীরাতে সাতক্ষীরা সরকারি কলেজের আহ, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল, ছাত্র শিবির, ইতিপূর্বে আমরা এরকম একটা জাঁকজমকপূর্ণ আমরা দেখি নাই। আমরা এনইউ এর ভর্তি পরীক্ষা এবং যে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে সবকটা আমরা দেখেছি। আমরা চাই আসলে আমি আপনাদের কাছে প্রথমেই প্রশ্ন, আসলে আপনারা এতদিন যাবত কি করেছেন এটা জানার কারণ হচ্ছে
সাতক্ষীরার মানুষের জানা উচিত আসলে বিগত দিনের রাজনীতি আর বর্তমানে রাজনীতি কতটা ভিন্ন হচ্ছে। এই জন্যই ঠিক একইভাবে আমি মোল্লা মোহাম্মদ সাজুকে জানতে চাই যে আপনারা যেহেতু রিসেন্টলি কিছুদিনের মধ্যেই এই হচ্ছে কমিটি প্রকাশ হয়েছে, তো মোল্লা মোহাম্মদ সাহাজুদ্দিন আপনারা কি উদ্যোগ নিয়েছেন সামনে যে এই কাজগুলো আপনাদের প্রাধান্য দিচ্ছে, এবং আপনারা কি কাজ করতে পেরেছেন এতদিন, মানে এই কয়দিনে? আহ, ছাত্র রাজনীতি আমার শুরু আহ 19শে জুন 2025 তারিখ মধ্যরাত থেকে বলা যায়। আমি আমার জীবনের প্রথম ছাত্র রাজনীতিতে প্রবেশ করি। তো সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রর আদর্শ নিয়ে, যার প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের সর্বস্তরের মানুষের জন্য কাজ করছেন, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য। তার শাসন আমলে বাংলাদেশের সাক্ষরতার হার প্রায় 30% মতো বাড়ে, 28 থেকে 30% মতো বাড়ে। উনি দুর্ভিক্ষ জনিত একটা রাষ্ট্রকে শিক্ষার যে গুণগত মানটা পরিবর্তন করছিল, তাতে করে আমরা বুঝতে পারি যে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের শিক্ষা নিয়ে চিন্তাটা কেমন ছিল, সেটা আমরা বুঝতে পারি। তো আসলে আমি এই দীর্ঘ 1 সপ্তাহ বা 7-8 দিনের যে কমিটি, তো আমরা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করছি 2 থেকে 3 দিন পরে কমিটি পাওয়া। তো প্রথম যেদিন আমরা আর কি শিক্ষার্থীদেরকে নিয়ে একটা আনন্দ মিছিল করি। এই আনন্দ মিছিল আমাদের কিছু স্লোগান ছিল, সেটা হলো শিক্ষার্থীদের চাওয়া পাওয়া নিয়ে কিছু স্লোগান ছিল। এবং আমার একটা বক্তব্য ছিল, ওখানে আমি একটা বক্তৃতা রাখছিলাম, 3 মিনিটের মতো হবে। আমি আমি তো একটু একটু আপনাকে একটু অফ করতেছি যে মোল্লা মোহাম্মদ সাহাজুদ্দিন, আপনাদের সামনে কি পরিকল্পনা আছে? যেহেতু আপনারা খুব রিসেন্টলি এই কমিটিটা পেয়েছেন, বাট আগামী দিনের পরিকল্পনা আপনাদের কি আছে? জি, আচ্ছা আচ্ছা, আমি ওখানে ওটাই ধরছিলাম, আমাদের আগামী দিনের পরিকল্পনা শিক্ষার্থীদের ক্যাম্পাসের যে পরিবেশটা সুন্দর সুস্থ করা, শিক্ষার্থীদের শিক্ষামূলক কার্যক্রম, তারই ধারাবাহিকতায় আমরা একটা আপনাদের এই কার্যক্রম এইটা এই করছি। যে শিক্ষার্থীদের যে কাজটা, এটা কি শুধুমাত্র সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ কেন্দ্রিক, নাকি হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানগুলো, অন্যান্য আশেপাশে সব কলেজগুলো থাকে, নাকি শুধু আমাদের আপনাদের কেন্দ্র এটা ঘোষিত, শুধু সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজের কেন্দ্রিক? আমাদের কেন্দ্র ঘোষিত। তো আমি একটা ইউনিটের, আমি শুধুমাত্র সাতক্ষীরা সরকারি কলেজ ইউনিটের প্রতিনিধিত্ব করি বলে আমি আমার এই জায়গাটায় বলি, কিন্তু আসলে জি। এটা আমাদের কেন্দ্রীয় নির্দেশনা, সারা বাংলাদেশে আমাদের এই এখন কার্যক্রম চলমান থাকে। এখন তাহলে কি, যেহেতু আপনাদের সাতক্ষীরা সরকারি কলেজের কমিটি, এখন আপনারা কি কলেজের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন নাকি কলেজের আশেপাশে? বাট আমি যেটার দিকে হাইলাইট করতে চাচ্ছি, আপনারা জানেন আমি আমার সামনে সাতক্ষীরার মধ্যে দুইটা বড় দলের দুইটা অঙ্গ সংগঠন, ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র দলের সাতক্ষীরা কলেজের কমিটি, একজন সভাপতি এবং সাধারণ সম্পাদক। আমি খুব একটা একটা মানে আমাদের মানে খুব একটা খারাপ জায়গায় আমি হাত দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের সাতক্ষীরা কলেজের, সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজের সাতক্ষীরা জেলার মধ্যে সব থেকে বড় বিদ্যাপীঠ, এবং এখানে শ্যামনগর, কালীগঞ্জ, তালা এবং যশোর আশেপাশের যে সমস্ত জেলা উপজেলা আছে, আমাদের সাতক্ষীরা সরকারি কলেজে অধ্যয়নরত। বাট আমরা খুবই দুঃখের সাথে বলতে হয়, আমরা আমাদের সাতক্ষীরা জেলার বাইরে অন্যান্য যে সমস্ত জেলাতে আছে, স্টুডেন্টের জন্য যাতায়াতের যে ট্রান্সপোর্টের যে পরিবহন গুলা, এই পরিবহনে অর্ধেক ভাড়া বা স্টুডেন্ট ভাড়া নিয়ে থাকে। বাট এইটা আমাদের সাতক্ষীরা জেলাতে কখনো এটা বাস্তবায়ন সম্ভব হয়নি। এটার কারণটা আসলে কি? এখানে কি তাদের তাদের ক্ষমতা কি অনেক বেশি, নাকি কেন হচ্ছে না? আর এটা যদি নাই হয়, তাহলে আমার এই ছাত্র রাজনীতি তো দরকার নাই। কারণ ছাত্রদের সুবিধার্থে যদি সারা বাংলাদেশে হাফ স্টুডেন্ট হাফ ভাড়া থাকে, তাহলে সাতক্ষীরাতে কেন থাকবে না? এটা আমার উভয়জনের কাছে প্রশ্ন। প্রথমে সারাফাত হোসেন বলবেন। প্রথমত ভাই, বিগত দিনগুলোতে ঠিক যে কারণে সাতক্ষীরাতে হাত বাড়া পাস হয়নি, তার সব থেকে বড় যে কারণটা ছিল সেটি হচ্ছে অপরাজনৈতিক চর্চা। আপনি এটাও জানেন যে বিগত 17 বছর ধরে বাংলাদেশে রাজনৈতিক চর্চা বলে আসলে কোনো কিছু ছিল না, একটা অপরাজনৈতিক চর্চা ছিল। যেরকম আমরা যদি ধরি আজকে যে আমরা ক্যামেরাতে এসে ফ্রন্ট ফেসে এসে আজকে যে কয়েকটা কথা বলতে পারতেছি, এতটুকু কথা বলার মতো পরিবেশ আমার বা মোল্লা ভাই কারোরই ছিল না। তাহলে এই অপরাজনীতির এখন মধ্যে আমরা কি থেকে আশা আসলে করতে পারি, শিক্ষার্থীদের জন্য আমরা কি আশা করতে পারি যে স্টুডেন্টদের এইটা কি পাবে, এটা আমরা আশা করতে পারি?
ইনশাল্লাহ আশা করতে পারেন। এবং একই সাথে আমি আপনাদেরকে আরো একটা বিষয় জানিয়ে রাখি যে আমাদের আশপাশের বিভিন্ন কলেজ সাতক্ষীরা জেলার বাইরে, তারা শুধুমাত্র যে হাফ ভাড়া পাশ করে এটাই না, পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব পরিবহন ব্যবস্থাও আছে। তো ন্যাশনাল ইউনিভার্সিটি যেহেতু 60% শিক্ষার্থীদের অ্যাক্টিভিটি বা ক্লাসে অ্যাটেন্ডেন্স কার্যকর করতে যাচ্ছে, আমি ইতোমধ্যে কিন্তু উদ্যোগ নিয়েছি যে সাতক্ষীরা সরকারি কলেজে কেন কোনো পরিবহন ব্যবস্থা থাকবে না। যেখানে আমাদের পাশের জেলা খুলনা বিভাগীয় শহর হলেও তাদের দেখা যাচ্ছে একটা পরিবহন ব্যবস্থা আছে। বিএল কলেজের কথা যদি আমরা চিন্তা করি, আমাদের সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ সাতক্ষীরা জেলার সব থেকে বড় বিদ্যাপীঠ, সব থেকে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বলতে পারি, এবং দক্ষিণবঙ্গের অন্যতম নাম করা এই শিক্ষা প্রতিষ্ঠানে কেন পরিবহন ব্যবস্থা থাকবে না? আমার সামনগরের একটা ছাত্র বা একটা ছাত্রী আসবে, সে 60% ক্লাস করবে, সবার পক্ষে তো আর মেসে থাকা বা হলে থাকা সম্ভব না। আমাদের হলের সংখ্যাও তো সীমিত, শুধুমাত্র দুইটা হল। একটা হচ্ছে মহিলা হল, একটা হচ্ছে পুরুষদের হল। তবে পুরুষদের হলের অবস্থাটাও আমরা জানি যে মানে বসবাস বা থাকার একেবারে অনুপযোগী বলতে গেলে। আমরা ইতিমধ্যে সেখানেও হাত দেওয়ার চেষ্টা করেছি যে এইটাকে আসলে বসবাসের উপযোগী করতে হবে। প্রয়োজনে নতুন বাজেট নিয়ে আসুক, নতুন বিল্ডিং তৈরি করুক। তবে পরিবহন ক্ষেত্রে যে ক্ষেত্রে যে কথাটা বললেন, আমরা চেষ্টা করতেছি হাব পাস কিভাবে করা যায়। পাশাপাশি সাতক্ষীরা সরকারি কলেজের জন্য পরিবহন ব্যবস্থা নিয়ে আসাটা এটা আসলে জরুরি, এবং এই বিষয়টাও আমরা কাজ করবো ইনশাল্লাহ খুব দ্রুত। যে আমি একইভাবে আমি মোল্লা মোহাম্মদ শাহজাহানের কাছে আসতে চাই যে আসলে আমি যে জায়গাটা কথাটা বললাম, এটার কারণ হচ্ছে আহ, অনেক ছাত্র ছাত্রের সঙ্গে কথা হয়েছে। তাদের মানে মূল জায়গাটা হচ্ছে যে আমার বাসা কালীগঞ্জে, আমার বাসা শ্যামনগরে, এই সাইটের অনেক স্টুডেন্ট আমাদের সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করে। বাট তারা যদি স্টুডেন্ট ভাড়া কথা বলে তাদের সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু আমরা যদি দেখি সিটি কলেজ এবং সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ একবার শহরের উপরে একটা অবস্থান করতেছে। বাট তাহলে কেন আমরা এটা পারতেছি না যে যেখানে পুরো বাংলাদেশের একরকম, সাতক্ষীরা চিত্র একরকম? তো যেহেতু ছাত্র দল বিএনপি বর্তমানে বাংলাদেশের সব থেকে বৃহৎ, বর্তমানে আওয়ামী লীগের যেহেতু তারা এখন নিষিদ্ধ, তাদের সংগঠন ছাত্র দল, সরি ছাত্রলীগ। তো এই জন্য আমি ছাত্র দলের সাতক্ষীরা সরকারি কলেজের সাধারণ সম্পাদক, বিশেষ করে মোল্লা মোহাম্মদ স্বাধীন কাছে জানতে চাই যে আপনারা কি এরকম কোনো উদ্যোগ নিচ্ছেন বা এরকম কি কোনো পরিকল্পনা আছে যে সাধারণ শিক্ষার্থীদের জন্য এইটা করা যায় কিনা? আসলে সাধারণ শিক্ষার্থীদের জন্য আমাদের অনেকগুলা পরিকল্পনা। তো আপনার প্রশ্নের প্রতি অ্যান্সারে বলতে হচ্ছে যে আসলে সাধারণ শিক্ষার্থীদের এইখানে থাকার ব্যবস্থা একটা, আবাস ব্যবস্থা যেটা বলা হয়, আর একটা হলো তাদের যাতায়াত ব্যবস্থা। তো এই দুইটাকে আমরা যখন ছাত্রদের প্রতিনিধি, আমাদের চাওয়াটা এখানে প্রতিষ্ঠানের কাছে চাইতে হয়। তো অলরেডি আমরা কমিটি পাওয়ার পরে আমাদের শিক্ষক প্রধান যিনি প্রিন্সিপাল, উনি আমরা জানি যে উনি হজে আছে। উনি আহ, আহ, জুলাই মাসের 3 তারিখে হয়তোবা ঢাকায় ফিরবে, হয়তো কর্মদিবসে জুলাইয়ের 10 তারিখ থেকে ফিরবে, এমন আমরা জানতে পারছি। তো আসলে আমাদের কিছু পরিকল্পনা আছে, উনি আসলে আমরা সেটা তুলে ধরবো। তো যানবাহন ব্যবস্থা যেটা, সেটা তো অবশ্যই শিক্ষক প্রধান মানে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে সেটা ডিসি অফিসে জমা দিতে হয়। তাতে করে আমাদের সাধারণ শিক্ষার্থীদের চাওয়াটা শুধুমাত্র শিক্ষকদের কাছে চাইতে হয়, এবং সেই চাওয়াটার প্রবলতাটার উপরে ডিপেন্ড করে যে আমরা কেমনটা চাচ্ছি। তো আমরা আমাদের সর্বোচ্চ আকাঙ্ক্ষা সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে চাইবো বাস্তবায়ন করাটা এই জেলা প্রশাসনের উপরে ডিপেন্ড করে। এক আর দ্বিতীয়ত গভর্নমেন্টের উপরে ডিপেন্ড করে, এই যে সরকারের আওতায় রাষ্ট্রটা চলছে সেই সরকার এখানকার আইন প্রণয়নকারী যে ব্যক্তি আছে ডিসিশন, ওনার এই চাওয়াটা কি আমলে নিবে। তবে বিগত দিনের কিছু ইতিহাস বলতে হয়। আমরা আমাদের সাতক্ষীরা সরকারি কলেজের 2টা হল দেখি। একটা হল যেটা প্রথমে হয় 90-এর দশকে। এই 90-এর দশকে সাতক্ষীরা ছাত্রদের আবাসস্থল যে হলটা হয়েছিল, সেটা হয়েছিল এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আকাঙ্ক্ষায় বাস্তবায়ন হয়েছিল, এবং এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে হয়েছিল। আমাদের ম্যাডাম বেগম জিয়াই এটা করেছিল। তাহার গভর্নমেন্ট থাকা অবস্থায় এটা হয়। এটা আমরা পূর্বের দিকে খেয়াল করলে দেখতে পাবো যে আসলে এটা বিএনপি সরকারের আমলে হয়েছিল। যেটা সাতক্ষীরা জেলার প্রথম ছাত্রদের একটা সুশৃঙ্খল আবাসস্থল যেটা, এবং ছাত্রদের দূর দূরান্ত শিক্ষার্থীদের থাকার জন্য সুন্দর একটা পরিবেশ, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে যেটা হয়েছিল। আশা করি আমরা আবারও এমনই বাস্তব কিছু রূপ আমাদের সময়ে দেখাবো, যাতে করে আমাদের শিক্ষার্থীরা
এর পরবর্তী সময় শিক্ষার্থীরা যেন বলতে পারে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা করে দিছে, আজকে যেমন আমরা এসে বলতে পারছি। এমন একটা পরিবেশ আমরা ইনশাল্লাহ সৃষ্টি করবো, অবশ্যই সৃষ্টি করবো ইনশাল্লাহ। জি জি, ধন্যবাদ। আমি আমাদের সাতক্ষীরাতে কিছুদিন আগে সাতক্ষীরা রেল চাই একটা আমাদের একটা মানববন্ধন হয়েছে, বাট বেশ কিছু বিষয় নিয়ে আন্দোলন হয় সাতক্ষীরাতে। বাট আমার কাছে খুবই এটা খারাপ লাগে যে সাতক্ষীরার মতো একটা জায়গা, সব থেকে বড় বিদ্যাপীঠ, যেখানে সব থেকে অবহেলিত হচ্ছে এই সাধারণ শিক্ষার্থীরা। এটা আমার সাথে আপনার একমত হবেন কি জানি না। ইভেন আমার সাথেও কয়েকটা খারাপ ঘটনা ঘটেছে। মানে আমি নর্মালি যখন বাসে স্টে করি, মানে তাদের যে ব্যবহারগুলা, মানে আমি দেখি এগুলা যে তাদের যে ব্যবহার, খুবই খারাপ ব্যবহার। আপনারা যদি ছাত্রদের বা ছাত্রের কাছে খোঁজ নেন যাদের বাসা দূরে, আপনারা এটা পাবেন। তো আমি আশা করব, যেহেতু বর্তমানে বাংলাদেশের দুইটা বৃহৎ, বিশেষ করে বিএনপির ছাত্র দল এবং গণ অধিকার পরিষদের ছাত্র অধিকার পরিষদের দুইজন, একজন সভাপতি, একজন সাধারণ সম্পাদক। আমি চাইবো যে আজকের এই লাইভটা যারা দেখতেছে তাদের সামনে আপনারা একটা আহ, কথা দিবেন যে না, আপনারা এইটা নিয়ে কাজ করবেন। যেহেতু যারা দূরের শিক্ষার্থী আছে, যেমন আমাদের নাহিদ ভাই, উনি কিন্তু রেল লাইন নিয়ে একটা বড় আন্দোলন করার চেষ্টা করতেছে। তো আমি এই যে বাসের সিন্ডিকেট, তাদের সাথে যে উগ্রপন্থী আচরণ সাধারণ শিক্ষার্থীদের সাথে, বিশেষ করে স্টুডেন্ট ভাড়া নিয়ে, এইটা নিয়ে অনেকেই কথা বলতে গেলেও তারা বেঁধে যায়। বাট আপনারা যেহেতু এখন দায়িত্বপ্রাপ্ত আছেন, যেহেতু আপনারা সাধারণ ছাত্রদের সেবা করার জন্য দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন, সাতক্ষীরার মানুষের কাছে আপনারা এটা উপহার দিবেন। এটা আমি আপনাদের কাছে আহ আবেদন করছি। আপনাদের মাধ্যমে যেন সাতক্ষীরার মানুষ, সাতক্ষীরার সাধারণ শিক্ষার্থী, দরিদ্র শিক্ষার্থীরা যেন তারা অর্ধেক ভাড়ায় সাতক্ষীরা কলেজে যাতে পড়তে পারে। জি, ধন্যবাদ। এখন আমি কিছু আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো অল্প কিছুক্ষণ। আমাদের অনুষ্ঠানটা আমি 35 থেকে 40 মিনিট শেষ করব। তো এতক্ষণ আমরা কথা বললাম শুধুমাত্র সাতক্ষীরা সরকারি কলেজের আবাসন এবং সাতক্ষীরা যে স্টুডেন্টের জন্য যে হাব ভাড়ার বিষয়, এটা নিয়ে, এবং আপনাদের আগামী পরিকল্পনা। এবং আমি যদি সাতক্ষীরার আরেকটা বিষয় নিয়ে আসতে চাই সর্বশেষ, সেটা হচ্ছে সাতক্ষীরাতে আপনারা জানেন কোচিং সেন্টার, যে কোচিং বাণিজ্য, এখন কোচিং বাণিজ্য কি বৈধ নাকি অবৈধ? আর বৈধ হইলে কতগুলো কোচিং সেন্টারে বৈধতা আছে এবং কতগুলো কোচিং সেন্টারে বৈধতা নেই? এইগুলো আসলে দেখার দায়িত্ব কাদের? এইগুলো আসলে দেখার দায়িত্ব কাদের? শুধুমাত্র কি প্রশাসনের, নাকি যারা ছাত্র রাজনীতিবিদ আছে তাদেরও আছে? যদি হয়ে থাকে যে না, এটা ছাত্র রাজনীতিবিদের, ছাত্র যারা রাজনীতি করে তাদেরও দেখার বিষয় আছে, তাহলে আপনারা এটা কিভাবে দেখতেছেন? প্রথমে আসবো আমি আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতির কাছে। কোচিং এর যে বিষয়টা বললেন, কোচিং এর বিষয়টা হচ্ছে কোচিং বিভিন্ন ধরনের হয়। শুধুমাত্র যে একাডেমিক হয় এটা না। তো কোচিং এর বৈধতা অবৈধতা এটা আসলে নির্ভর করে একটা দেশের শিক্ষা ব্যবস্থার উপরে, যে শিক্ষা ব্যবস্থাটা ঠিক কিভাবে হচ্ছে। আর শিক্ষা ব্যবস্থাটার উপরে যখন নির্ভর করে আপনি কোচিং সেন্টারটা নিয়ে কথা বলবেন, তখন অবশ্যই আপনাকে যারা করে তাদের দক্ষতা, যারা সিলেবাসটাকে গঠন করতেছে তাদের দক্ষতার উপরে অনেক কিছু নির্ভর করবে। আমি যদি সিম্পলি একটা কথা বলি, বাংলাদেশে দেখবেন যে ইন্টারমিডিয়েট শেষ করার পরে, এখন যে এইচএসসি পরীক্ষা চলতেছে, এটা শেষ করার পরে একটা ব্যাপক পরিমাণে একটা বাণিজ্য হয়, কোচিং বাণিজ্য, যেটা হচ্ছে অ্যাডমিশনকে কেন্দ্র করে। কিন্তু আমরা অ্যাডমিশনকে পার করে এসেছি, তারা কিন্তু জানি যে আমরা হচ্ছে ছোটবেলা থেকে ছোট ওয়ান বলি বা প্লে গ্রুপ বলি, জি এখান জি। থেকে শুরু করে ইন্টারমিডিয়েট কিন্তু এই জিনিসটাই পড়ছি। অ্যাডমিশনে কিন্তু এর বাইরে কোনো কিছু পাওয়া যায় না। কিন্তু দেখা যায় কি যে এইটাকে কেন্দ্র করে অ্যাডমিশনের সময়টা, এটার আসলে কেন হচ্ছে কেন্দ্র করে এটা তৈরি করা হচ্ছে কেন? কারণ দেখা যাচ্ছে আমাদের আমাদের অভিভাবকরা অনেক ক্ষেত্রেই দায়িত্বের বাইরে চলে যাচ্ছে। তারা কন্ট্রোল করতে পারতেছে না। তারা কি করছে, যে কোচিং সেন্টারে থাকা মানে একটা নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে থাকা, একটা নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে যখন থাকবে, তখন দেখা যাবে কি যে আমার সন্তানের হয়তো ভবিষ্যৎটা খুব সুন্দরভাবে গড়ে উঠবে। কিন্তু এখানে আসলে আমাদের সামনে কিছু মানে মিথ্যা তুলে ধরা হয়। আমি কোনো কোচিং সেন্টারের নাম উল্লেখ না করেই বলি, রাস্তাঘাটে আমরা অনেক সময় দেখা যায় ব্যানার দেখি যে প্রথম 50 জনে 50 জন আমাদের, অ্যাকচুয়ালি দেখা যায় ওই কোচিং সেন্টারের স্টুডেন্ট ছিল কতজন, এটা কয়জন বলে, এটা কিন্তু আসলে বলে না। তো সেক্ষেত্রে অবশ্যই এটা হুম অবৈধ। হুম। শিক্ষার্থীদের সামনে দেখা যাচ্ছে মানে একটা ফেক জিনিস তুলে ধরা হচ্ছে। হ্যাঁ, মানলাম 50-50 জন, তাদের স্টুডেন্ট ছিল হয়তো 5 লাখ, চান্স পাইছে 50 জন, এই জিনিসটা কিন্তু তুলে ধরে না। তো এই যে অ্যাডমিশন বাণিজ্যটা, কোচিং বাণিজ্যটা,
এইটা যদি প্রপার টিচার না থাকে, সঠিক গাইডলাইন না হয়, তবে অবশ্যই এটা অবৈধ এবং এটা বন্ধ করা উচিত। আর একাডেমিকের ক্ষেত্রে যে জিনিসটা বলবো, আমাদের একাডেমিক পরীক্ষা বা পড়ালেখার যে পরিবেশটা, এই পরিবেশটা আসলে অনেক অংশেই নষ্ট হয়ে গেছে এবং এই নষ্টের পিছনে দায়ীও বিগত সময়ের যে ছাত্র রাজনীতি, সেটাই। আমি যদি নিজে, আপনি যেরকম কিছু ভুক্তভোগীর কথা বলেন, আমি নিজে 2017 সালের কথা যদি বলি, সেই সময় সাতক্ষীরা সরকারি কলেজে আমি ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলাম। ওই সময়টাতে মনে করেন যে আপনার ছাত্রলীগের খুব প্রভাব ছিল। আমরা একটা পরীক্ষা দিতে পারিনি, ছাত্রলীগের কোনো একটা সমাবেশ ছিল রাজ্জাক পার্কে, আমার মনে পড়ে যে তারা আমাদের পরীক্ষার হল থেকে এসে জোরপূর্বক নিয়ে যাওয়ার জন্য হচ্ছে মানে প্রভাব দেখায়। আমরা সেখানে বেশ কিছু স্টুডেন্ট বিরোধিতা করি, শেষমেশ আমাদের পরীক্ষাটা হয়নি। অনেক স্টুডেন্ট তাদের সাথে গিয়েছিল, আমরা অল্প সংখ্যক স্টুডেন্ট তাদের সাথে যাইনি, আমরা একবার মার্কিং এ পড়ে যাই, পরবর্তীতে ক্যাম্পাসে আসাটা আমাদের জন্য রিস্ক হয়ে যায়। তো দেখা যায় কি যে এরকম ভাবে বহু ক্লাস মিস যায়, শিক্ষকদেরও কিছু গাফিলতি থাকে, বিশেষ করে শিক্ষকরা যদি কোচিং সেন্টারের সাথে ইনভলভ হয়। তো আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা মনে করি, কোচিং সেন্টারটা হচ্ছে আমার নির্ধারিত পড়ালেখার বাইরের একটা অংশ। এইখানে সরাসরি কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত এমন কোনো শিক্ষকের থাকা উচিত না, কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত না জি জি এমন কোনো মেন্টর যদি হয়, এমন কেউ যদি থাকেন যিনি দেখা যাচ্ছে এই বিষয়টার প্রতি এক্সপার্ট, আমি কিছু বলবো না তাদেরকে এক্সপার্ট। ধরুন আমি আমার কথাই চিন্তা করলাম, আমি নিজেও কোচিং সেন্টার গুলোতে ক্লাস নিয়ে থাকি, আমার নিজেরই কোচিং সেন্টার আছে, তবে দেখা যাচ্ছে আমি কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত না। সেক্ষেত্রে আমি ক্লাসে কোনো প্রেশার ক্রিয়েট করতে পারি না। আমাদের যে প্র্যাকটিক্যাল নাম্বার নামক যে ভয়ভীতিটা দেখানো হয় ক্লাসে, যে আমার কাছে না পড়লে প্র্যাকটিক্যাল নাম্বার পাওয়া যাবে না, কমাই দেবো বা আদার্স অন্য দিল, এইগুলো যদি না করতে পারে, তাহলে কোচিং সেন্টারের বৈধতা দেওয়া উচিত। ক্লাস টিচার ক্লাসে ক্লাস নেই, একজন সরকারি শিক্ষক হোক বা একজন বিসিএস ক্যাডার হোক বা নন ক্যাডার হোক, তিনি পর্যাপ্ত বেতন পান এবং সম্মানজনক বেতনই পান। তো তার যে বেতনটা দেওয়া হয় এইখানে তার পরিবার নিয়ে এসে সম্মানের সাথে চলাচল করতে পারবে না, বিষয়টা এরকমটা না। তো শিক্ষকরা যারা ক্লাস নেন তারা কোচিং থেকে বেরিয়ে আসুক, যারা এক্সপার্ট, যারা মেন্টর, যদি কোনো স্টুডেন্ট মনে করে যে না আমি যেটুকু ক্লাস করলাম এর বাইরে আমার কিছু প্রয়োজন, তাহলে সে মেন্টরের কাছে যাক বা এক্সপার্টের কাছে যাক। যদি মনে করে যে না প্রয়োজন না, যদি আমি ক্লাসে প্রপার লেখাপড়া করাইতে পারি, আমার স্টুডেন্টের কোচিং সেন্টারের মতো যাবে না। তো আমার স্টুডেন্ট যদি কোচিং সেন্টারের মতো না যায়, কোচিং সেন্টার তো চলবে না, এটাকে আমরা একটা শিক্ষা বাণিজ্য হিসেবে ধরতে পারি। তো কোচিং সেন্টার বাণিজ্য চলবে না, তো যদি আপনার কোনো ব্যবসা না চলে, আপনি তো সেই ব্যবসাটা কন্টিনিউ করবেন না। তো সবকিছুকে আইন দিয়ে বন্ধ করা সম্ভব না, কিছু কিছু জিনিসকে টেকনিক্যালি বন্ধ করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার যে দুর্নীতিটা, এইটাকে বন্ধ করতে গেলে জি জি ধন্যবাদ। শিক্ষকদেরকে জি, ক্লাসে নিয়ে আসা। আপনার আপনার কথা আমি একমত, আপনার সাথে আমি একমত। আসলে এই যে কোচিং বাণিজ্য, এটা আসলে আমাদের দেশের এটা বন্ধ করা খুবই একটা মানে টাফ বর্তমান সময় এসে দাঁড়িয়েছে। বিশেষ করে এই যে ইউনিভার্সিটি এক্সাম অর্থাৎ এসএসসির পরে বা এইচএসসির পরে যে সমস্ত কেন্দ্র করে আমাদের সাতক্ষীরাতে এত পরিমাণে কোচিং সেন্টার, এবং এদেরকে টেনে ধরা মানে লাগামহীন একটা বাণিজ্য, শিক্ষা বাণিজ্য। তো আমি আশা করব এটার কিভাবে সমাধান আনা যায়, যেহেতু যারা গরিব ছাত্র, যা মেধাবী কিন্তু দরিদ্র, তারা কিন্তু চাইলেই একটা ভালো কোচিং সেন্টারে পড়তে পারে না, তারা চাইলেই কিন্তু একটা ভালো জায়গায় থাকতে পারে না। তো তাদেরকে নিয়ে কিভাবে কাজ করা যায়, এটা আমি আপনাদের কাছে আশা করবো এই বিষয়টা আপনারা কাজ করবেন। আর সর্বশেষ আমি একটা প্রসঙ্গ বিষয় নিয়ে আসবো উভয়ের কাছেই। আহ এই বিষয়ে আমি যে বিষয়ে কথা বলতেছিলাম কোচিং বাণিজ্য নিয়ে, মোল্লা মোহাম্মদ শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক, আপনার মতে আসলে সাতক্ষীরাতে কি এই কোচিং সেন্টার বাণিজ্য বন্ধ করা সম্ভব? হ্যালো। জি, মোল্লা মোহাম্মদ শাহাবুদ্দিন, আমার কথা শুনতে পাচ্ছেন? আসলে আমাকে বারবার কন্ট্যাক্ট নাম্বারে কল। বুঝতে পারছি আসলে, বুঝতে পারছি আপনার বারবার ফোন দিচ্ছে। বাট আমি যে বিষয়টা জানতে চাচ্ছিলাম, আমাদের সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ কেন্দ্রিক যে কোচিং সেন্টার গুলো আমি বর্তমানে তৈরি হচ্ছে, এটার আসলে আপনার দৃষ্টিকোণ থেকে আসলে এটা কতটুকু বৈধতা আছে? আমাকে আবার একটু শুরু থেকে প্রশ্নটা নিবেন, আসলে আমি কিছু কথা মিস্টেক করে ফেলাইছি যে আমার আমি কন্ট্যাক্ট নাম্বারে ফোন ঢোকার কারণে। যে আমি আবারও বলতেছি, আমাদের সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজের আশেপাশে কেন্দ্রিক বিভিন্ন ধরনের কোচিং সেন্টার আমরা দেখতে পাচ্ছি। সেটা হতে পারে অ্যাডমিশনের কোচিং সেন্টার, সেটা হতে পারে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ারের। আমি দেখেছি সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজের সরাসরি শিক্ষকরা অনেক কোচিং সেন্টার চালাচ্ছে। এটা আমার সাথে একমত কেউ যায় না, তারা পার্সোনাল বাসাতে হয়তো পড়াচ্ছে। বিভিন্ন অনেক 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 কোচিং সেন্টার, অর্থাৎ এইখানে এমনটা হয়েছে যে আপনার সাথে একমত কে যায় না, সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজে কতটুকু ক্লাস হয় এবং ক্লাসে কতটুকু পার্সেন্টেজ উপস্থিতি হয় সেটা আমি কথা বললাম না। বাট
কলেজের টিচাররা একটা কোচিং সেন্টার চালাচ্ছে, এইটা আপনারা মানে কিভাবে নিচ্ছেন মোলাম্মদ সাহাজুদ্দিন? এটা আপনারা কিভাবে নিচ্ছেন এবং এই কোচিং সেন্টার গুলো আসলে কতটুকু প্রয়োজন আছে এবং এইখানে কি আসলেই দরিদ্র মেধাবী ছাত্ররা কি সুযোগ পাচ্ছে কোচিং করে পড়ার? আসলে আমরা যদি কোচিং সেন্টার নিয়ে কথা বলি তাহলে কোচিং সেন্টারটা হলো আপনার শিক্ষা ব্যবস্থার একটা অংশ। এই অংশটা কেউ ভয়াবহ কাজে ব্যবহার করছে, কেউ বা ভালো কাজে ব্যবহার করছে। তো আসলে আমাদেরকে এটা অ্যানালাইজ করতে হবে আগে যে এটা আমাদের জন্য কতটুকু উপকার হচ্ছে আর কতটুকু ক্ষতি হচ্ছে, এটা অ্যানালাইজ করতে হবে। তো যদি কোনো শিক্ষক পার্সোনালি জি, পাঠদানে ধন্যবাদ। আহ, আচ্ছা, আমরা এখন আহ, আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে আমরা 6 থেকে 7 মিনিট লাইভে থাকবো, তারপরে আমাদের অনুষ্ঠান শেষ করব। সর্বশেষ আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমি কথা বলতে চাই। আমি যদি আসি ছাত্র অধিকার পরিষদের সভাপতির কাছে, কিছুদিন আগে, 2 সপ্তাহ আগে, আমি এটা আমার সামনে একটা হেডলাইন আছে, সেটা হচ্ছে নিজ এলাকায় অবরুদ্ধ গণ অধিকার পরিষদ। নিজ এলাকায় অবরুদ্ধ গণ অধিকার পরিষদ, এইটা তার এলাকার ক্ষেত্রে আমাদের সাতক্ষীরার, আমি যদি আসি, আমাদের সাতক্ষীরাতে কি এরকম কখনো কোনো পরিস্থিতি আপনারা ফেস করেছেন? না, সত্যিকার অর্থে 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশের যাত্রা যখন শুরু হয়েছে তখন আমরা এরকম ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন হইনি। এবং আমি এই ক্ষেত্রে সকল রাজনৈতিক দলকেই ধন্যবাদ জানাই। ছাত্র দল বা ছাত্র শিবির আমরা দেশের পক্ষে, দেশের প্রয়োজনে সকল যৌতিক কাজে আমরা একসাথে আছি। এখনো পর্যন্ত আমরা এরকম ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হইনি, সাতক্ষীরা জেলাতে অন্তত। যে আসলে আমরা বিগত দিনে আমাদের সাতক্ষীরা জেলাতে কি নাই, সাতক্ষীরা জেলা কিন্তু অনেক সম্ভাবনার একটা আহ, বাংলাদেশের মধ্যে সব থেকে সম্ভাবনাময় একটা জেলা। এখানে সুন্দরবন, বেশ অনেক অনেক কিছু আছে, আমি জাস্ট অনেক বিস্তারিত ঘটনা বলতেছি না, বাট এইটা অবহেলিত হওয়ার কারণেই কিন্তু আমাদের সাতক্ষীরাটা অনেক পিছিয়ে আছে। তো আমি চাইবো আমাদের সাতক্ষীরা জেলার সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ রাজনৈতিক দিক থেকে আলাদা হতে পারে, বাট সবাই যেন একের সাথে হয়ে কাজ করে আমাদের সাতক্ষীরাটাকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় এটা নিয়ে আপনারা কাজ করবেন, এটা আমি আপনাদের কাছে প্রত্যাশা রাখবো। এবার আমি আসি মোল্লা মোহাম্মদ শাহাজুদ্দিনের কাছে। যে- যেহেতু আপনারা ছাত্র রাজনীতি কিন্তু একটা মূল রাজনৈতিক দলের একটা ভিত্তি, বা আমি মনে করি, মানে এই ছাত্র রাজনীতি থেকে শুরু হয় ধাপে ধাপে উন্নতি। এখন নির্বাচন নিয়ে আমাদের যদি আমরা কথা বলতে চাই লাস্ট পর্যায়ে একবারে, আসলে নির্বাচনটা আসলে স্থানীয় নির্বাচনটা আগে আপনাদের মতে প্রয়োজন নাকি জাতীয় নির্বাচন আগে প্রয়োজন? মোল্লা মোহাম্মদ শাহাজুদ্দিন, লাস্ট প্রশ্ন, এটা করে আমরা শেষ করে দিব। আসলে, স্থানীয় নির্বাচনটা যদি আমরা বলি, স্থানীয় নির্বাচন বৃহত্তর একটা কর্মসূচি বাংলাদেশে। আহ, অনেক জায়গায়, বহু জায়গায়, অসংখ্য জায়গায় স্থানীয় নির্বাচন করতে হয়। সেক্ষেত্রে বাংলাদেশের প্রশাসনকে স্ট্রং থাকতে হয়, বাংলাদেশের গভর্নমেন্টকে স্ট্রং থাকতে হয়। তো বিগত দিনে বাংলাদেশের আমরা যে নিয়মটা দেখে আসছি বা যে রুলসটা আমরা দেখে আসছি সেটা হলো আগেই পরে হয় স্থানীয় নির্বাচন, আগে হয় জাতীয় নির্বাচন। তো আসলে আমরা সেই ধারাবাহিকতায় আমরা জানি যে যদি আগে জাতীয় নির্বাচন হয় তাহলে স্থানীয় নির্বাচনে এটা অনেক সহজ হয়ে যায়। পরিবেশগত দিক দিয়ে এটা অনেক সহজ হয়ে যায়, কারণ ওই সময় পার্লামেন্ট থাকে। একটা পার্লামেন্ট শাসিত অবস্থায় প্রশাসন, সর্বস্তরের প্রশাসন নিজ নিজ অভিভাবকের কথা অনুযায়ী চলতে পারে। আর এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে দেশ অল্প কিছু কয়েকজন ব্যক্তির উপরে ডিপেন্ড করে চলছে, যাদেরকে আমরা উপদেষ্টা হিসেবে জানি। তো উপদেষ্টারা আসলে তারা বিগত দিনে রাষ্ট্র চালানোর কোনো অভিজ্ঞতা তাদের নাই। তবে তারা রাষ্ট্রের উপরে সবাই দেখছে আনুগত্যশীল। তাদের অবশ্যই আমি বদনাম করতেছি না, কিন্তু একটা ব্যাপার হলো এত গুটি কয়েকজন লোক নিয়ে আপনার 350 আসনে রাষ্ট্র পরিচালনা করা অনেকটাই কঠিন, অনেকটাই কঠিন। বিশেষ করে নির্বাচনের মতো এত বড় একটা পদক্ষেপ এত গুটি কয়েকজন মানুষের উপর দিয়ে পরিচালনা করা খুবই কঠিন। তারই বাস্তবতা আমরা দেখতেছি সারা বাংলাদেশে এখনো পর্যন্ত বিভিন্ন প্রকার যে অপকর্ম চলছে তা কিন্তু প্রশাসন শক্ত হাতে দমন করতে পারতেছে না। আর নির্বাচন আসলে আমাদের যে পরিবেশটা সৃষ্টি হবে সেটা দমন করা তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য তাদের আগে একটা অভিভাবক দরকার। এই অভিভাবক পাইলে তারা এই শক্ত হাতে দমন করতে পারবে অপরাধমূলক কর্মকাণ্ড গুলা। তো আমি সেক্ষেত্রে মনে করি বর্তমান যে উপদেষ্টা মন্ডলী তারা যে বাংলাদেশের নির্বাচনীয় ব্যবস্থার আরো সংসদীয় আসন বাড়ানোর যে পরিকল্পনা নিয়েছে, তাতে করে আমরা মনে করছি যে তারাও জানে
যে আসলে বাংলাদেশের সংসদীয় আসন বাড়াইলে বাংলাদেশের জনমানুষের গার্জিয়ান যারা যারা মানুষের হয়ে কথা বলে, যারা আইন প্রণয়ন করে, এই সংখ্যাটা বৃদ্ধি পাবে। তো আসলে এই বর্তমান কয়েকজন ব্যক্তির উপরে রাষ্ট্রটা আসলে এইভাবে এই সংখ্যাটা আমি মনে করি বৃদ্ধি করা দরকার। আর সেই বৃদ্ধিটা হোক গণতান্ত্রিক নিয়মে, সেই বৃদ্ধিটা হোক ভোটের মাধ্যমে, সেই বৃদ্ধিটা হোক জনমানুষের আকাঙ্ক্ষিত ব্যক্তিকে প্রতিষ্ঠা করার মাধ্যমে। অতএব জাতীয় নির্বাচন যদি আগে হয় তাহলে সেক্ষেত্রে জনমানুষের প্রতিনিধি আসবে, বাংলাদেশ আইন প্রণয়নকারী ব্যক্তিগুলো চলে আসবে, তাতে করে বাংলাদেশ সুশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি হবে আমি আশা করি। এটাই আমাদের জি, চিন্তা ভাবনা, ধন্যবাদ। জি, এটাই আপনার কথা আমাদের আমি দলীয়। আসলে একটু যদি সংক্ষেপে বলতে চাই, আপনি যেটা দর্শকদেরকে বলতেছিলেন যে যেহেতু এখন যে উপদেষ্টা মন্ডলী এটা খুব স্বল্প পরিসরের, আর যেহেতু স্থানীয় পর্যায়ে নির্বাচনটা অনেক বৃহৎ একটা কাঠামো, সেটাতে আসলে আপনারা মনে করতেছেন না আসলে তারা এটা আসলে কতটুকু ভাবে খুব সফল ভাবে করতে পারবেন। এই জন্য আপনারা চাচ্ছেন যে আগে জাতীয় নির্বাচন, দেন জাতীয় সরকার এসে তারা ঢালাওভাবে এই নির্বাচনটা করবে। জি, ধন্যবাদ। আমি যাই আমাদের কমেন্ট বক্সে একজন প্রশ্ন করেছেন। আসলে প্রশ্নটা আমি যেটা বলেছিলাম যে বাইরের কোনো কোচিং সেন্টার খুললে গরিব মেধাবী শিক্ষার্থীরা সুযোগ পাবে তার গ্যারান্টি কি? আসলেই এটা কিন্তু আসলে ভাববার বিষয় যে বাইরের একটা বিভিন্ন মানে আমাদের সাতক্ষীরা কোনো কোচিং সেন্টার না, তারা একটা পার্ট দিচ্ছে যে অমুক কোচিং সেন্টার ঢাকায় একটা কোচিং সেন্টার পার্ট সাতক্ষীরা দিচ্ছে, তারা একটা প্যাকেজ দিচ্ছে যে এত টাকার বিনিময়ে তাদের একটা প্যাকেজ ঘোষণা করতেছে। বাট এই প্যাকেজটা কিন্তু যারা একেবারে আমাদের সাতক্ষীরা জেলার কিন্তু একটা যে অনেক ধনী জেলা তা কিন্তু না। সেইখানে আমাদের সাতক্ষীরার মতো জায়গায় একটা গরিব ফ্যামিলির সন্তান মেধাবী হওয়া সত্ত্বেও তারা কিন্তু ভালো একটা কোচিং পড়তে পারতেছে না। তো এইটার কিভাবে আটকানো যায়, তাদের একটা রেটিং করে দেওয়া বা একটা পর্যায়ে নিয়ে আসা যায় কিনা সেই বিষয়ে আসলে তারা আসলে প্রশ্ন করছে গ্যারান্টি কতটুকু আছে। গ্যারান্টি আসলে 15 বছরের যে একটা সিস্টেম সেটা তো একদিনে প্রদান করা যাবে না। আসলে আস্তে আস্তে প্রয়োজন হবে আশা করা যায়। আমাদের আহ, এম এমডি ইসরাফিল মোড়ল সারাফাত ভাইকে অসংখ্য ধন্যবাদ। সাকিব লিখেছেন বাংলাদেশের ভবিষ্যৎ ছাত্রলীগের পরিষদ। কাজী আমিনুর আদনান অনেক সুন্দর এবং তথ্যবহুল আলোচনা পেলাম, শুভকামনা সকলের জন্য। জনতার তারপরে একজন লিখেছেন আর এইচ মনোয়ার, জনতাই অধিকার আমাদের অঙ্গীকার, মানে জনতার অধিকার আমাদের অঙ্গীকার। ধন্যবাদ সকলকে যারা আমাদের কমেন্ট বক্সে আসেন। আমি আমাদের এই লাইভের শেষ আমি যাচ্ছি। একই প্রশ্ন যদি আমি আসি সারাফত কাছে, সভাপতি ভাই আমাদের, যে আপনাদের দৃষ্টিকোণ থেকে বা আপনার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের আগে স্থানীয় নির্বাচনটা প্রয়োজন নাকি জাতীয় নির্বাচনটা প্রয়োজন? তো ধন্যবাদ ভাই। আহ, স্থানীয় নির্বাচন বা জাতীয় নির্বাচন যেটাই হোক, আমি প্রথমে সংক্ষেপে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ছাত্র অধিকার পরিষদ জাতীয় রাজনীতিতে আসলে সরাসরি আসার মতো সংগঠন না। কারণ আপনি হয়তো বা জানেন, আমরা দলীয় লেজুর ভিত্তির বাইরে থেকে রাজনীতি করার চেষ্টা করি, অর্থাৎ সরাসরি যে গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন সেটা না। আমরা হয়তো গণ অধিকার পরিষদকে সম্মান করি, তাদের সাথে যুক্ত আছি, সেটা ঠিক আছে, বাট সরাসরি তাদের ডাকে কোনো দলীয়করণ বা মানে সহিংসতায় আমরা কখনো অংশগ্রহণ করি না। সুতরাং আমার কতটুকু যৌক্তিকতা হবে এই প্রশ্নের উত্তরটা দেওয়া আমি জানি না, তবে আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা মনে করি যে, ধরুন আমি যদি একজন মালির কথা চিন্তা করি, যিনি ফুল বাগান তৈরি করে, এখন যে ব্যক্তির একটা গাছ লাগানোর অভিজ্ঞতা নাই, সে কিন্তু একটা বাগান তৈরি করতে পারবে না, কারণ একটা বাগান তৈরি করতে গেলে তাকে একটা একটা করে গাছ লাগাইতে হয়। আমি 72 সালের কথা চিন্তা করি, আমরা অনেকে হয়তো আগে থেকে জানতাম, কেউ কেউ রিসেন্ট জানতেছে। 72 সালে যে নির্বাচনটা হয়েছিল, যে নির্বাচনের মাধ্যমে শেখ মুজিবকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ঘোষণা করা হয়, এই নির্বাচনটাও ছিল অবৈধ, অবৈধভাবে ক্ষমতায় নিয়ে আসা হয়। এটা কিন্তু আমরা আজকে সারাদিনের নিউজে একটু পাচ্ছি। তো এই নির্বাচনটা বাংলাদেশে একটা স্ট্রং প্রশাসন থাকা সত্ত্বেও ওই সময় কেন অবৈধ হলো? তার একটাই কারণ, সেটা হচ্ছে অনভিজ্ঞ প্রশাসন, যারা নির্বাচন সম্পর্কে জ্ঞান রাখতো না, এবং আমাদের সদিচ্ছার অভাব। এই দুইটা কারণেই কিন্তু সেই সময়টাতেও দুর্নীতি করার সময় সুযোগ পেয়েছে, যে মানুষের ক্ষমতার লোভটা। এখন 2025 সালে এসে আমরা কখনোই চাইবো না যে একটা অনভিজ্ঞ প্রশাসন, যাদের জাতীয় নির্বাচন পরিচালনা করার অভিজ্ঞতা নেই, এইরকম কোন প্রশাসনের কাছে 400 বা 300 আসনকে ছেড়ে দিয়ে একটা জাতীয় নির্বাচন করা। এক্ষেত্রে আমি বলতেছি না যে ইউনিয়ন বা দেখা যাচ্ছে পৌরসভা বা নির্বাচন হোক, পরীক্ষামূলক হলেও প্রশাসন কতটুকু সক্ষম। বর্তমানে নির্বাচন কর্মকর্তা গঠন করা হচ্ছে, যারা নির্বাচন কমিশনে থাকতেছে তারা সত্যতার সাথে কতটুকু নির্বাচন করতে পারতেছে।
এতটুকু যাচাই করার জন্য হলেও আমি মনে করি অন্তত কিছু পৌরসভা, কিছু সিটি কর্পোরেশন এবং কিছু ইউনিয়ন পরিষদে স্থানীয়ভাবে নির্বাচন দিয়ে জনগণের ইচ্ছা, প্রশাসনের সদিচ্ছা, প্রশাসনের কতটুকু এবিলিটি আছে এটা যাচাই করা উচিত। এই জন্য আমি সরাসরি মোল্লা ভাইয়ের সাথে এখানে একমত হতে পারতেছি না, তাই বলে একটা সম্পূর্ণ অংশ দ্বিমত না। আমি চাচ্ছি না যে না, সবগুলোতে হোক, অবশ্যই একটা সরকার আসার পরে সরকারের কতটুকু সদস্য আছে দেশটাকে সংস্কার করার, এটাও যাচাই করার উচিত। এমন করতে পারি আমরা 50% আগে হলো, তারপর একটা জাতীয় নির্বাচন হলো, যদি আমরা নির্বাচন কমিশনকে যাচাই করতে পারি বা তাদের প্রতি আস্থা রাখতে পারি, জাতীয় সরকারের একটা গঠন হলো বা নির্বাচিত সরকার গঠন হলো, তারপরে সে 50% নির্বাচন অনুষ্ঠিত করলো, এর ফলে কি হবে? জি আমাদের জি, সামনে একটা ধন্যবাদ। উদাহরণ আমি চলে আসলে আসবে। আপনার কথা বুঝতে পেরেছি। আপনাদের দুইজনের কথা কিন্তু একই একই পর্যায়ে আমি বলতে যদি যাই, কিন্তু একটু পার্ট ভিন্ন। সেটা হচ্ছে মোল্লা মোহাম্মদ সিরাজউদ্দিন যেটা বলতে চেয়েছে যে আসলে এই সরকারের সক্ষমতা বুঝতে গেলে জাতীয় নির্বাচন দিতে হবে, তারপরে স্থানীয় নির্বাচন। কারণ স্থানীয় নির্বাচন অনেক অনেক ঢালাও একটা পরিকল্পনা। ঠিক আপনার কথা একই রকম, কিন্তু আপনি চাচ্ছেন যে একটা পার্ট, একটা যে কোনো একটা নির্বাচন হোক, সেই নির্বাচনের সক্ষমতা আমরা দেখি, প্রশাসনের ট্রাস্ট আমরা করতে পারি কিনা, তারপরে আমরা জাতীয় নির্বাচনে যাই। এইটা ছিল। তো ধন্যবাদ আপনাদেরকে আপনাদের এই মূল্যবান অনেক সময় দেওয়ার জন্য। তো আজকে এই টক শোর আমি সারাংশটা তুলে ধরি। আমাদের আজকে এই টক শো আলোচনা হলো তিনটা বিষয়, তিনটা পার্ট নিয়ে। প্রথমত পার্ট ছিল আমাদের স্টুডেন্টের আসলে হেল্প কিভাবে আমরা করতে পারি, বিশেষ করে তাদের আবাসন এবং স্টুডেন্ট হাব ভাড়ার একটা বিষয়ে আমরা কথা বলেছি। দ্বিতীয়ত আমরা কথা বলেছি এই যে অবৈধ কোচিং সেন্টার বা বৈধ কোচিং সেন্টার, আমি যেটা বলি না কারণ বৈধ অবৈধ দুইটা কোচিং সেন্টার কিভাবে একটা লাগামহীন যে বাণিজ্য সেটা কিভাবে কন্ট্রোল করা যায় এইটা। এবং সর্বশেষ আমরা দেশের রাজনীতি নিয়ে স্বল্প পরিমাণে কথা বলেছি যে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন। এইটাই আজকে আমাদের তিনটা পার্ট নিয়ে আমি আজকে এই অনুষ্ঠানে সাজানোর চেষ্টা করছি। আর আমার কথাবার্তায় হয়তো অনেক ভুল হতে পারে, কারণ আমি মনে করি আমাদের সাতক্ষীরাতে এরকম উদ্যোগ এর আগে কেউ নেয় নাই। আমি ফার্স্ট এটা নিয়েছি যে আসলে আমাদের এই সাতক্ষীরা রাজনীতিটা শুধু সাতক্ষীরার মধ্যে থাকুক সেটা আমরা চাই না। আমাদের সাতক্ষীরা রাজনীতিটা আসলে সাতক্ষীরার মধ্যে কি হচ্ছে এটা যেন আস্তে আস্তে আমাদের পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটে শুরু করে বাইরের দেশেও চলে যায়, এটা আমি চাই। তো আমার মতো আরো অনেকেই উদ্যোগ নেক, যে যেভাবে পারে ওটা করো, সাতক্ষীরা রাজনীতি, ভালো রাজনীতি, খারাপ রাজনীতি সবার মাধ্যমেই ছড়ায় যাক। এবং আমাদের রাজনীতির মাধ্যমে দেশের যে কিভাবে উন্নতি করা যায় সেটা মানুষের মধ্যে ছড়িয়ে যাক। তো ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আমার এই টক শোর সেকেন্ড পার্টে করতেছি, চেষ্টা করতেছি ভালো কিছু দেওয়ার। আর আমি বলেছিলাম যে প্রত্যেকটা অনুষ্ঠানে গিফট দেবো, যেহেতু আমার আজকে আমন্ত্রিত অতিথি আছেন। এই অতিথি আপনাদের হয়তো পরিকল্পনা নাই, আমি আপনাদের বলি নাই, আপনারা দুইজন যে কোনো দুইটা প্রশ্ন আপনারা থ্রো করে দিবেন, এই উত্তরটা আমি আপনাদের কাছ থেকে কালেক্ট করে নিব। এবং এই দুইটা প্রশ্ন থেকে যারা উত্তর দিতে পারবে, যাদেরটা মনে হবে যে পারফেক্ট অ্যান্সার, তাদেরকে আমি আমার নেক্সট টক শোতে এই লাইভের মাধ্যমে তাদেরকে আমি একটা মোবাইল রিচার্জ গিফট দিব। কারণ যেহেতু ট্রান্সপোর্টের মাধ্যমে তার কাছে গিফট পৌঁছে দেওয়াটা আমার জন্য এখন পসিবল না, এই জন্য লাইভের মাধ্যমে আমি একটা মোবাইল রিচার্জ গিফট দিতে চাচ্ছি। তো যেহেতু আমার অডিয়েন্স যে কয়জন থাকুক না কেন, একজন দুজন পাঁচজন দশজন যাই হোক না কেন, তো আমি চাই আপনারা এরকম দুইটা প্রশ্ন, প্রথমে হচ্ছে মোল্লা মোহাম্মদ সিরাজউদ্দিন একটা প্রশ্ন আপনি থ্রো করবেন, যেটা অডিয়েন্সের উদ্দেশ্যে। আগামী টক শোতে আমি আমার যে নেক্সট টক শো হবে সেটাতে আমি ইয়ে করে দিয়ে আমি গিফটটা দিয়ে দেবো। দর্শকদের জন্য প্রশ্ন তৈরি করতে হবে। হ্যাঁ, যে কোনো একটা প্রশ্ন, যে কোনো একটা প্রশ্ন। কারণ আমি চাচ্ছি কি আসলে এখন তো একটা প্রোগ্রামের মধ্যে অডিয়েন্সের হচ্ছে কিছু যদি না থাকে তাহলে কেমনটা দেখায়। আর যেহেতু আমরা নতুন ভাবে শুরু করছি এই টক শো অনুষ্ঠানটা, তো আমি চাই আমার অডিয়েন্সের জন্য ছোট হোক বড় হোক একটা কোনো গিফট থাকুক প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে। আর আমি এই গিফটটা নির্ধারণ করব প্রত্যেকটা প্রোগ্রামে যারা আমার আমন্ত্রিত অতিথি থাকবে তারাই প্রশ্ন করবে, এবং সেটা তাদের তাদের যে রাজনৈতিক দল আছে সেটা নিয়ে করতে পারে, বা দেশ বা অ্যাজ ওয়েল এজ যে কোনো কিছু নিয়ে প্রশ্ন করতে পারে। সেই উত্তর যারা কমেন্টের মাধ্যমে দিবে তাদের থেকে আমরা সিলেকশন করে যে কোনো দুইজনকে, অর্থাৎ দুইজনের প্রশ্ন থেকে দুইজনকে এই আমি মোবাইল রিচার্জে গিফট পাঠাবো তাদের। প্রথমত হলো সুন্দর একটা উদ্যোগ হলো প্রাণ ভাইকে, অবশ্যই এর জন্য আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো পরিশেষে শেষ মুখে সেটা বলবো আসলে দর্শকদের কাছে প্রশ্ন এটা থাকে যে ৭৫-এ
দুর্ভিক্ষের কারণটা কি ছিল, এটা যদি আপনি আপনার দর্শকদের কাছ থেকে জানতে পারতেন। আচ্ছা, হ্যাঁ, আমাদের সম্মানিত অতিথি মোল্লা মোহাম্মদ শাহাজউদ্দিন, সাধারণ সম্পাদক সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র দল, আমার সম্মানিত দর্শকদের কাছে এই প্রশ্ন রেখেছেন যে 1975 সালের যে দুর্ভিক্ষটা হয়েছিল এটার মূল কারণ কি ছিল? এম আই রাইট মোল্লা ভাই? জি জি জি। জি, ওকে, ধন্যবাদ। আমি আবারও বলতেছি দর্শক, আমার যারা অডিয়েন্স আছেন, আমার দুইজন অডিয়েন্সকে আমি নেক্সট টক শোতে আমি মোবাইল রিচার্জ গিফট করব। তো প্রথমত প্রশ্ন হচ্ছে 1975 সালের যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এই দুর্ভিক্ষটার মূল কারণ কি ছিল? আর এই প্রশ্নটার উত্তর আপনারা এই ভিডিওর কমেন্টে দিবেন। এই কমেন্ট থেকেই আমি নেক্সট যে প্রোগ্রাম হবে সেখানে আমি এটা অনুষ্ঠান শুরুর আগেই গিফটটা দিয়ে আবার নতুন অনুষ্ঠান শুরু করব। ধন্যবাদ। এবার আমি আসি শারাফাত হোসেনের কাছে। শারাফাত ভাই, আপনি আসলে প্রশ্ন রাখবেন একটা। জি, সেকেন্ড প্রশ্ন। প্রথমে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। ভুল ত্রুটি আসলেই থাকবে আপনি যে জিনিসটা বললেন, তারপর আপনার উদ্যোগটাকে স্বাগত জানাই। আর একই সাথে অভিনন্দন জানাই আমার শ্রদ্ধেয় ভাই মোল্লা ভাইকে নতুন কমিটি পাওয়ার জন্য। দর্শকদের জন্য আসলে যেহেতু প্রশ্ন রাখা হবে, মোল্লা ভাই আমি দেখলাম যে প্রশ্নটা করছেন অনেকটা টেকনিক্যালি প্রশ্নটা করছেন, কারণ সমস্যা খুঁজলে সমাধান পাওয়া যাবে, সমাধানটা আসলে কিভাবে আসবে এটা আমরা একটু হলেও বুঝতে পারতেছি এখন। আমি আমার দলকে নিয়েই আসলে প্রশ্ন করতে চাই, যাতে করে আসলে আমার দল সম্পর্কে মানুষের জানার আগ্রহটা বৃদ্ধি পায়। দর্শকের জন্য আমাদের প্রশ্নটা থাকলো যে ছাত্র অধিকার পরিষদ প্রথম যখন প্রতিষ্ঠা করা হয়, উদ্যোক্তা কে ছিল? ইতিহাসটা সবাই একটু যদি রিসার্চ করে তাহলে দেখা যাচ্ছে আমার দল সম্পর্কেও জানলো, অনেকে হয়তো বা এখান থেকে আগ্রহ পাবে। সেই হিসেবে দলীয় প্রশ্নটাই রাখলাম যে ছাত্র অধিকার পরিষদ যখন প্রতিষ্ঠা করা হয় এর উদ্যোক্তা মূলত কে ছিলেন? আমরা আসলে জানি অনেকে আবেগে একটা নাম বলবে, সেটা সঠিক হতে পারে নাও হতে পারে, কিন্তু দিয়েও দিলাম। আচ্ছা, আমি যদি ভুল না করি, আমাদের নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। আমি শর্ট করে যদি আবার প্রশ্নটা আবার একটু জানতে চাই ব্যাপার ভাই, প্রশ্নটা শর্ট। প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যখন প্রতিষ্ঠা করার চিন্তা করা হয় মূল উদ্যোক্তা কে ছিলেন ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠা করা? আপনার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ছাত্র অধিকার পরিষদটা যখন তৈরি করার একটা পরিকল্পনা করা হয় তখন মূল কারণ কি ছিল, এটা? মূল উদ্যোক্তা কে ছিলেন? উদ্যোক্তা ব্যক্তির নাম চেয়েছি। ওকে, ক্লিয়ার। অর্থাৎ বাংলাদেশের ছাত্র অধিকার পরিষদ যখন তৈরি হয় তখন যে এটার মূল উদ্যোক্তা বা কে উদ্যোগ গ্রহণ করেছিল যে এইটা গ্রহণ করতে হবে, এটা। দর্শক মন্ডলী, আজকে আমাদের অনুষ্ঠান এই পর্যায়ে একবারে শেষ পর্যায়ে আমরা শেষ করে দিব। ধন্যবাদ। আসলে আমি আবারও বলতে চাচ্ছি, আসলে এটা আমার ফার্স্ট প্রচেষ্টা। আসলে এই যে টক শো, আসলে এই টক শো আমাদের সাথে আসলে হয় না, আমি একটু আগে বলেছি। তো আমি চেষ্টা করছি আপনারা আমাদের আমার ভুল ত্রুটিটা অবশ্যই ক্ষমা সুন্দর দেখবেন, ভুলগুলা ধরা দিবেন। চেষ্টা করব প্রত্যেকটা প্রোগ্রামে নিজের ভুলগুলো সংশোধন করার এবং ভালো কিছু একটা করার। ধন্যবাদ। আমার আমন্ত্রিত আমার দুই ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের এই মূল্যবান সময়ের মধ্যে থেকে আমাদের এই অনুষ্ঠানে সময় দিয়েছেন। ধন্যবাদ মোল্লা মোহাম্মদ শাহাজউদ্দিন এবং খেরাপত হোসেন। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।